সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। গাজায় স্থল অভিযান শুরুর পর প্রথমেই উত্তর গাজাকে হামাস মুক্ত করার দাবি করেছিল ইসরায়েল। বিশ্ববাসীর প্রবল আপত্তি সত্ত্বেও ইসরায়েল এখন গাজার সর্বদক্ষিণের শহর রাফাতে বর্বর অভিযান পরিচালনা করছে। ইসরায়েল দাবি করছে রাফা হল হামাসের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি, কিন্তু যুদ্ধ ময়দানের চিত্র বিপরীত কথা বলছে। পর্যবেক্ষকরা জানিয়েছেন ইসরায়েল যে উত্তর গাজাকে হামাস মুক্ত বলে দাবি করছে, সেখানে এখনও রাফা শহরের চেয়ে কয়েকগুণ বেশি হামাস যোদ্ধা অবস্থান করছে। ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান এ তথ্য প্রকাশের পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ইসরায়েলি বাহিনী রাফাতে হামলা শুরু করার পর সেখানে আশ্রয় নেওয়া প্রায় 10 লাখেরও বেশি ফিলিস্তিনি শহরটি ছেড়ে পালিয়ে যায়। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর একসাথে এত বিপুল সংখ্যক মানুষের বাস্তুচ্যুতির ঘটনা এই প্রথম। প্রাথমিকভাবে উত্তর গাজা দিয়ে ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর এই মানুষগুলো পালিয়ে রাফাতে আশ্রয় নিয়েছিল, কিন্তু এখানেও তারা শেষ পর্যন্ত থাকতে পারল না। বিশ্বজুড়ে অসংখ্য দেশ সংস্থা ইসরায়েলকে নিষেধ করলেও ইসরায়েল ঘনবসতিপূর্ণ রাফাতে বর্বর অভিযান শুরু করে। তাদের দাবি, হামাসের 4টি প্রধান ব্রিগেড রাফাতে অবস্থান করছে, কিন্তু রাফায় ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযানের পরও হামাস যোদ্ধাদের সেভাবে খুঁজেই পায়নি ইসরায়েল। উত্তর গাজার দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর জাবালিয়া এলাকাটিকে কয়েক মাস আগে ইসরায়েল হামাস মুক্ত হিসেবে ঘোষণা করেছিল। সেখানে এখন হামাস প্রবল প্রতাপ নিয়ে ফিরে এসেছে। গত মাসের শেষ দিকে ইসরায়েল জানিয়েছে তারা জাবালিয়ায় বিগত 7 মাসের মধ্যে সবচেয়ে প্রবল স্থলযুদ্ধ করেছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক প্রধান, যিনি 2021 থেকে গত বছর পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন, তিনি জানান, আইডিএফ উত্তর গাজার এলাকাগুলো জয় করে বেরিয়ে আসার পর সেখানে হামাসের সশস্ত্র যোদ্ধাদের পুনরায় আবির্ভাব ঘটেছে। রাফার চেয়ে বরং সেখানে হামাসের যোদ্ধারা বেশি সংখ্যায় অবস্থান করছে। এ কারণে আইডিএফকে আবারও জাবালিয়া ও জাইতুন শহরে ফিরতে হয়েছে। এসব এলাকা এখন হামাসের নিয়ন্ত্রণেই রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বহু বছর আগে থেকে বলে আসছিলেন তারা রাফাতে অভিযান পরিচালনা করছেন, কারণ রাফা জয় করার মাধ্যমে তারা হামাসের সর্বশেষ সক্ষমতা ধ্বংস করে দেবেন। ফলে হামাস আর ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে পারবে না। আর একই সাথে রাফা অভিযানের পর তারা সবগুলো জিম্মিকে উদ্ধার করতেও সক্ষম হবেন, কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি। জাবালিয়ায় পূর্ণ শক্তিতে হামাসের ফিরে আসা এবং ইসরায়েলি বাহিনীর সাথে তাদের যুদ্ধ প্রমাণ করছে ইসরায়েল কয়েক মাস আগে কোনো এলাকা জয় করে নেওয়ার পরও হামাস সেখানে থেকে অবস্থান করছে। শুধু তাই নয়, তারা নতুন করে শক্তি সঞ্চয় করে ফিরে আসছে। যদিও ইসরায়েল হামাসকে দুর্বল করে দেওয়ার দাবি করছে, কিন্তু হামাসের বারবার ফিরে আসায় বরং দীর্ঘমেয়াদী যুদ্ধের সম্ভাবনা প্রকট হচ্ছে। জাবালিয়া নিয়ে 4 মাস আগে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছিলেন, এখানে বিচ্ছিন্নভাবে কিছু যোদ্ধা থাকতে পারে, তবে নেতৃত্ব দেওয়ার মতো কোনো কমান্ডার না থাকায় তারা বিপর্যস্ত অবস্থায় রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারে কয়েকদিন আগে স্বীকার করেছেন জাবালিয়া হামাসের সম্পূর্ণ নিয়ন্ত্রণেই রয়েছে। এরকম অবস্থাতেই ইসরায়েলি কর্তৃপক্ষ তৃতীয়বারের মতো জাবালিয়া অভিযানের সমাপ্তি ঘোষণা করে। যদিও হামাসকে এবার পরাজিত করা সম্ভব হয়েছে নাকি হামাস যোদ্ধারা অন্য কোথাও সরে গেছে, সে সম্পর্কে ইসরায়েলের তরফ থেকে কিছু জানানো হয়নি। হামাসের ফিরে আসা বলতে কেবলই হামাস যোদ্ধাদের ফিরে আসা নয়, বরং হামাসের প্রত্যাবর্তনের অর্থ হল জাবালিয়ার বেসামরিক জীবনযাত্রার ওপরও হামাসের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে, যেমনটি 7 অক্টোবরের আগে ছিল। ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক মোসে দায়ান সেন্টার ফর মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকান স্টাডিজের গবেষক মাইকেল মিলস্টেন দাবি করেন, গাজায় হামাস কোনো ছায়া সরকারের আদলে কাজ করে না। গাজায় এখনও পর্যন্ত একটি প্রভাবশালী ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ রয়েছে, আর তা হল হামাস। হামাস নেতাদের যোগ্যতা হল তারা যে কোনো পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারে। বর্তমান বাস্তবতায় গাজাকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে তারা।
হামাস গাজার ক্ষমতায় আসে 2007 সালে। গত বছরের 7 অক্টোবরের আগ পর্যন্ত তারা পূর্ণমাত্রায় গাজা শাসন করে। জাবালিয়ার বাসিন্দারা দাবি করছেন তারা হামাস কর্মকর্তাদেরকে গত মে মাসেও বাজার তদারকি করতে দেখেছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যেন কেউ বৃদ্ধি করতে না পারে তারা নিশ্চিত করেছেন। একই সাথে তারা ত্রাণ বিতরণে সমন্বয় করেছেন। প্রশাসন এখনও হামাসই নিয়ন্ত্রণ করছে। এমনকি পুলিশ তাদের নির্দেশনা মতোই কাজ করছে, যদিও তা সীমিত মাত্রায়, কারণ হামাস সদস্যরা খুব বেশি প্রকাশ্যে আসলেই টার্গেটে পড়ে যাচ্ছেন। তাই তারা একদম প্রাথমিক পর্যায়ে কাজগুলো করছেন। বেসামরিক সংস্থা ও প্রতিষ্ঠানগুলো হামাস নিয়ন্ত্রণ করছে। আগের মতো হাই প্রোফাইলে না হলেও যতটুকু প্রশাসনিক তৎপরতা গাজায় আছে তা হামাসের মাধ্যমেই পরিচালিত হচ্ছে। হামাসের বিরুদ্ধে ইসরায়েল প্রকৃত জয় থেকে এখনো বহু দূরে অবস্থান করার কারণে হামাস যোদ্ধারাও দিনে দিনে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে। একটি সূত্র গার্ডিয়ানকে জানিয়েছে, হামাসের গাজা প্রধান ইয়াহিয়া সিনওয়ার মনে করেন গাজায় চলমান মানবিক সংকটের কারণে বিশ্বজুড়ে হামাসের প্রতি সমর্থন বাড়ছে, যা আলোচনার টেবিলে হামাসকে বাড়তি সমর্থন ও সুবিধা যোগাবে। আন্তর্জাতিক আদালতের প্রসিকিউটররা যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির চেষ্টা করছে। তারা ইয়াহিয়া সিনওয়ার এবং তার ডেপুটি মোহাম্মদ দেইফ ও ইসমাইল হানিয়ার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ এনেছেন। তবে হামাস ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে তাদের শীর্ষ নেতাদেরও একই অভিযোগে অভিযুক্ত করার নিন্দা করেছেন। হামাসের একটি সূত্র দাবি করছে, সিনওয়ার এবং দেইফ দৃঢ়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা অবস্থাতেই শহীদ হতে চান। এজন্য তারা প্রস্তুত হয়ে আছেন, কারণ তা না হলে ইসরায়েলিরাই তাদের হত্যা করবে। আর হামাস আইসিসির এই দায়সারা বিচার প্রক্রিয়ার প্রতিও আস্থা রাখে না। গাজার নেতারা পাত্তা না দিলেও মুক্ত অবস্থায় থাকা হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া হয়তো তার বিরুদ্ধে আসা আইসিসির অভিযোগ নিয়ে একটু জটিলতায় পড়তে পারেন। তবে তারও সরে পড়ার মতো অনেক জায়গায় রয়েছে। গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর এ পর্যন্ত ৩৭,০০০-এর বেশি বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে, যার অধিকাংশই নারী ও শিশু। বিশ্লেষকরা দাবি করছেন, হামাস এখনও নতুন সদস্যদের দলের রিক্রুট করে যাচ্ছে। বিষয়টি তাদের জন্য খুবই সহজ। নতুন সদস্য যোগ দেওয়ায় তাদের শক্তি আরও বাড়ছে। হামাসে নতুন একটি অংশ গেরিলা যোদ্ধা হিসেবেও কাজ করতে শুরু করেছে। সবচেয়ে বড় কথা, হামাস যা কিছুই করছে তাতে গাজাবাসীর অকুণ্ঠ সমর্থন পাচ্ছে। মাইকেল মিলস্টেনের মতে, হামাসের হাতে এখনও বিপুল সংখ্যক সমরাস্ত্র অক্ষত রয়ে গেছে। হামাস যে কোনো সময় একজন কিশোর বা তরুণের হাতে রাইফেল বা রকেট লঞ্চার বা গ্রেনেড তুলে দিয়ে তাকে নতুন যোদ্ধা হিসেবে কাজে লাগাতে পারছে। তাই হামাসের পুরনো প্রশিক্ষিত ও তালিকাভুক্ত অনেক যোদ্ধাকেই এখনও রিজার্ভ ফোর্স হিসেবে রেখে দেওয়া হয়েছে। গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক খাইমার আবু সাদা মনে করেন, এবারের অভিযানে বিপুল পরিমাণ বেসামরিক নাগরিক নিহত হওয়ায় হামাসের রিক্রুটমেন্ট বৃদ্ধি পেয়েছে। কারণ গাজাবাসীর বড় অংশই মনে করেন ইসরায়েল হামাসের বিরুদ্ধে নয়, বরং ফিলিস্তিনের মানুষের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। হামাস হয়তো যুদ্ধে এখনও জয়ী হয়নি, তবে এত মৃত্যু ও ধ্বংসযজ্ঞের পরও হামাস এখনও আত্মসমর্পণ করেনি। এই বিষয়টি গাজাবাসীকে হামাসের ব্যাপারে আরও আস্থাশীল করে তুলেছে। এর বিপরীতে মিত্রদেশ এবং আইডিএফের পক্ষ থেকে প্রচণ্ড চাপে থাকার পরও নেতানিয়াহু এখনও পর্যন্ত গাজার বেসামরিক প্রশাসন পরিচালনার কোনো পরিকল্পনা ঘোষণা করতে পারেননি। নেতানিয়াহু তা ঘোষণা করতে পারছেন না, কারণ এতে করে তিনি কট্টর ডানপন্থীদের সমর্থন হারানোর আশঙ্কা করছেন। নেতানিয়াহুর সরকার টিকেই আছে এসব কট্টর ডানপন্থীদের ওপর। এরা গাজায় কোনো সুবিধা দিতে মোটেও রাজি নয়, বরং তারা অনতিবিলম্বে পুরোটা গাজা দখল করে সেখান থেকে সকল ফিলিস্তিনি নাগরিককে বের করে দেওয়ার পক্ষে। যুক্তরাষ্ট্র নেতানিয়াহু প্রশাসনের এই কার্যক্রম সমর্থন করতে পারছে না। মার্কিন কর্মকর্তারা বলছেন, যদি গাজায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও নিরাপত্তা প্রদানে শূন্যতা থেকে যায়, তাহলে সেখানে ইসরায়েল বড় ধরনের কৌশলগত বিপর্যয়ের মুখোমুখি হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দাবি করেছেন, ইসরায়েলের সামনে একটি সুযোগ এসেছিল যা তারা হারিয়েছে। তারা যে এলাকাগুলো হামাস মুক্ত করেছিল সেখানে তারা হামাসের কোনো প্রতিস্থাপন করতে পারেনি, ফলে স্থানীয় পর্যায়ে নৈরাজ্য দেখা দিয়েছিল। আর এই কারণেই হামাস ফিরে আসার সুযোগ পেয়েছে এবং শূন্যতা পূরণের উদ্যোগ নিয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।